সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্র্যাশ কোর্স নিয়ে। বিকম ফার্স্ট সেমিস্টারের যে ক্র্যাশ কোর্স আমি শুরু করেছি, সেই ক্র্যাশ কোর্সের কিন্তু আজকে আমরা চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্র্যাশ কোর্সের পার্ট 2। আর আগের ভিডিওতেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম ক্র্যাশ কোর্সের পার্ট 1, এবং পার্ট 1-এ আমরা কোন টপিকের ওপর আলোচনা করেছিলাম, আজকের যে টপিক ঠিক সেই টপিকের ওপরই কিন্তু আলোচনা করেছিলাম। আজকের যে টপিক সেই টপিকের নাম কিন্তু হলো এনপিও, নন প্রফিট অর্গানাইজেশন, মানে ইনকাম এক্সপেন্ডিচারের যে অঙ্ক হয় সেই অঙ্কই কিন্তু হলো আজকের টপিক। আগের ভিডিওতেও কিন্তু আমি ঠিক ওই একই এনপিও নিয়েই কিন্তু আলোচনা করেছিলাম। তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে তোমরা দেখে নাও। দেখো, ক্র্যাশ কোর্স কিন্তু দেখার একটা নিয়ম আছে, তোমরা কিন্তু এই নিয়ম অনুযায়ী দেখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সাকসেস পাবে। তোমরা যদি একদম প্রথম থেকে দেখো হুট করে ক্র্যাশ কোর্সের মধ্যে ঢুকে পড়ে পার্ট 2 বা পার্ট 3 বা পার্ট 4 এইভাবে কিন্তু দেখো না। স্টেপ বাই স্টেপ আগে পার্ট 1 দেখো, তারপর পার্ট 2, তারপর পার্ট 3, তারপর পার্ট 4, এইভাবে তোমরা যদি পর করে দেখো, প্রত্যেক দিন একটা করে ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমরা আমি আশা করছি তোমরা অনেকটা উপকৃত হবে। ঠিক আছে, তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব একটা একদম প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো দেখো, আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 31-এর দাগের এই অঙ্কটা। বসু অ্যান্ড দাসের যে বই রয়েছে সেখান থেকে 31-এর দাগের অঙ্কটা। তো দেখো, এখানেও বলে দিয়েছে একদম প্রথমেই, ফ্রম দ্য ফলোয়িং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ক্যালকাটা ক্লাবের দেখো এখানে পেমেন্টের সাইডে অনেক কিছু বলে দিয়েছে, এখানে রিসিপ্টের সাইডে অনেক কিছু দেখবে বলে দিয়েছে। এবং দেখো একদম লাস্টে আমি যদি চলে আসি, তাহলে এখানে কী কী তৈরি করতে বলে দিয়েছে, অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2022। এবং কি বলে দিয়েছে, এ ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট, মানে এই ডেটের ব্যালেন্স শিট কিন্তু বানাতে হবে, অর্থাৎ 31/12/2022-এর ব্যালেন্স শিট কিন্তু আমাদেরকে বানাতে হবে। আচ্ছা, এইবারে আমরা যদি এই যে পেমেন্ট আর রিসিপ্টের এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, তো পুরো এই ছকের মধ্যে যে পেমেন্টগুলো রয়েছে বা যে রিসিপ্টগুলো রয়েছে সেইগুলো কোন ইয়ারের বলো তো? খুব ভালো করে মনে রাখবে, এইখানে যে ইয়ারটা বলে দিয়েছে দেখো 31/12/2022, অর্থাৎ 2022-এর সমস্ত পেমেন্ট এবং রিসিপ্ট কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ এই দিকে আর এই দিকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু হলো কি, সমস্ত 2022-এর পেমেন্ট আর রিসিপ্ট। এবারে আমরা এই যে অ্যাডিশনাল ইনফরমেশানে দেখি, এখানে দেখো দুটো ডেট বলেছে। এক হলো 31/12/2022, অর্থাৎ যে বছরটা নিয়ে আমরা কাজ করছি আর কি, যে বছরটাকে নিয়ে আমরা কাজ করছি তাকে আমরা কি বলি বলো তো? কারেন্ট ইয়ার। আমি দেখো CY বলে দেখো লিখছি, কারেন্ট ইয়ার। আর এইটা হলো কি, প্রিভিয়াস ইয়ার, আগের বছর। দেখো 1/1/2022 মানে আগের বছর। আমি ধরে নিচ্ছি এটা হলো 2021, আর একদিন যদি আমি পিছিয়ে দিই, 1/1/2022 থেকে আমি যদি আর একটা দিন কমিয়ে দিই, মানে পিছিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, 31/12/2021 হয়ে যাবে না? তার মানে এটা 2021 আমি ধরে নিচ্ছি, মানে এটাকে আমি ধরছি প্রিভিয়াস ইয়ার বলে। আমাদের এই অঙ্কটা কিন্তু বলে দিয়েছে 31/12/2022-এর ইনকাম এক্সপেন্ডিচারটা বানাতে হবে কিন্তু 31/12/2022-এর। আর এইখানে 31/12/2022-এর কিছু অ্যাসেট, কিছু লাইবিলিটিস, কিছু ইনকাম, কিছু এক্সপেন্সেস দিয়ে দিয়েছে। আবার এখানেও দেখো ঠিক একইভাবে আগের বছরের, মানে 1/1/2022 মানে কি, আমি 2021 ধরে নিচ্ছি, 2021-এর কিছু অ্যাসেট, লাইবিলিটিস, কিছু ইনকাম, কিছু এক্সপেন্সেস দিয়ে দিয়েছে। আর এখানে একটা দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো আমি অঙ্ক করতে করতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা বানানো। আচ্ছা, প্রথমে আমি এক্সপেন্ডিচারের ঘরে কোনগুলোকে লিখব? দেখো, রেমুনারেশন টু ক্লাব কোচ কত রয়েছে, দেখো 5,000 টাকা, এটাকে আমরা লিখব। আচ্ছা দেখো, আমি এখানে অলরেডি কিছু কিছু জিনিস লিখে ফেলেছি। দেখো, যেমন এইটা লিখে ফেলেছি, এই যে রেমুনারেশন টু ক্লাব কোচ, তোমরা এখানে ভালো করে দেখবে। এই দেখো, রেমুনারেশন টু ক্লাব কোচ, এটাকে দেখো আমি লিখে ফেলেছি কত, 5,000 টাকা। এইবারে তোমরা এইখানে ভালো করে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে বলে দিয়েছে গ্রাউন্ডসম্যান পে, মানে গ্রাউন্ডের যে দেখাশোনা করছে যে মানুষটা,
তাকে কত টাকা পে করা হচ্ছে দেখো 2500 টাকা। খুব ভালো করে দেখলে এবারে দেখো এখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট আছে, খুব ভালো করে অ্যাডজাস্টমেন্টে কিন্তু তোমরা দেখবে। অ্যাডজাস্টমেন্টটা এইখান থেকে, আচ্ছা আমি যদি পুরোটা পড়ি, ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2022 দ্য অনারিয়াম টু সেক্রেটারি আর টু বি ইনক্রিজড বাই এ টোটাল ₹2000 টাকা। তার মানে কি, আচ্ছা আমি যদি এটাও দেখি যে সেক্রেটারির যে মাইনেটা, অনারিয়াম মানে কি, অনারিয়াম মানে হলো যে পারিশ্রমিকটা, সেক্রেটারির যে পারিশ্রমিকটা সেটা ইনক্রিজ করতে হবে কত, 2000 টাকা। তার মানে ইনক্রিজ করা উচিত ছিল, এখনও করিনি, করতে হবে 2000 টাকা। বোঝা গেল? তার মানে এটা কি, আমার একটা খরচ একজনকে দিতে হতো, ইনক্রিজ করতে হতো, তাকে সেক্রেটারিকে মাইনেটা দিতে হতো বাড়িয়ে 2000 টাকা, কিন্তু সেটা এখনও বাড়ানো হয়নি। ঠিক আছে, বোঝা গেল? আবার দেখো ঠিক একইভাবে লেখা রয়েছে দ্য গ্রাউন্ডসম্যান, এবারে যে গ্রাউন্ডের মানে মাঠের যে দেখাশোনা করে, ইজ টু বি রিসিভ এ বোনাস অফ 2000 টাকা। এবার এই বোনাসটাও কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, গ্রাউন্ডসম্যানকে দিতে হবে বোনাসটা, কিন্তু সেটা এখনও দেওয়া হয়নি। এগুলো সব বাকি পড়ে রয়েছে, মানে কি সব আউটস্ট্যান্ডিং। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আউটস্ট্যান্ডিং যেগুলো রয়েছে, আউটস্ট্যান্ডিংকে আমরা সব কী করি, অ্যাড করি, আর প্রিপেড থাকলে লেস করি। এটাই তো আমরা জেনে এসেছি, তাই না? ফাইনাল অ্যাকাউন্টেও তাই জেনেছি। তাহলে এই যে দুটো খরচ যেগুলো আমার এখনও মেটানো হয়নি, সেগুলো আমাকে এবার মিটিয়ে দিতে হবে, মানে যোগ করতে হবে, তাই তো? ডিউ থাকলেই, খরচ ডিউ থাকলে কী করবো, আমরা যোগ করব। তাহলে দেখো আমি এখানে কিন্তু লিখব অ্যাড ডিউ ফর, কি লিখবো আমরা, 31/12/2022। ঠিক আছে, তাহলে এই বছরের কিন্তু একটা ডিউ আছে, এবং আমরা ডিউটা কত টাকা দেখলাম বলো তো? দেখো ডিউটা কিন্তু আমি দেখেছি 2000 টাকা। তাহলে এখানে আমরা কত লিখবো, লিখবো কিন্তু টোটাল লিখবো কত, 4500। ওকে, বোঝা গেল? আবার একইভাবে এই যে অনারিয়াম অফ সেক্রেটারি, এই যে তোমরা খুব ভালো করে দেখো, এই যে অনারিয়াম অফ সেক্রেটারি যেটা রয়েছে, সেক্রেটারির যে টাকাটা 4000 টাকা তো আছে, তার সঙ্গে আমরা অ্যাড করব এই যে বোনাসটা যেটা দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে সেটাও আমাদেরকে দিয়ে দিতে হবে। এই যে বোনাস ডিউ ফর আমরা কত লিখবো, ওই একইভাবে 2022 লিখছি। ঠিক আছে, আর 31/12/2022 না লিখে শুধু 2022 লিখছি। ঠিক আছে, ওই একইভাবে দেখো কত, 2000 টাকা। তাহলে এখানে আমরা টোটাল কত লিখব, 6000 টাকা। আচ্ছা একটা কথা বলে রাখি, এই জিনিসটা এখন আমি করছি না, জাস্ট বলে রাখছি। দেখো এটা কিন্তু একটা খরচ, তাই না? গ্রাউন্ডসম্যানকে পে করতে হবে, কিন্তু করা হয়নি, করতে হবে। এই 2000 টাকা কিন্তু একটা খরচ, এবং সেটা ডিউ মানে আউটস্ট্যান্ডিং। তাহলে খরচ আউটস্ট্যান্ডিং থাকলে আমরা কোথায় লিখবো, যখন ব্যালেন্স শিট বানাবো, তখন কিন্তু এটাকে আমরা কোন দিকে লিখবো, খরচ আউটস্ট্যান্ডিং থাকলে সেটাকে কিন্তু আমরা লিখবো লাইবিলিটিস দিকে। ঠিক আছে, একইভাবে কিন্তু এখানেও ঠিক দেখো, সেক্রেটারির যে টাকাটা বোনাস যেটা দেওয়া হয়নি, বকেয়া, সেই টাকাটাকেও কিন্তু আমরা বকেয়া যে খরচ মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটাকে আমরা কিন্তু লাইবিলিটিসে লিখবো। এখন লিখছি না, যখন আমি ব্যালেন্স শিট বানাবো তখন লিখবো। ঠিক আছে, তো চলো এরপরে আমরা পরেরগুলো দেখি আর কি বলে দিয়েছে। খুব ভালো করে যদি এবারে দেখো, পারচেস অফ ইকুইপমেন্ট, সম্পত্তি কিনলে সেটাকে কিন্তু আমরা এখানে লিখবো না। বার রুম এক্সপেন্সেস, এগুলো গ্রাউন্ড রেন্ট, তারপরে দেখো ক্লাব নাইট এক্সপেন্সেস, এই তিনটে জিনিসকে আমি কিন্তু দেখো এখানে অলরেডি লিখে ফেলেছি। দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো লিখে ফেলেছি। ঠিক আছে, এরপরে যে জিনিসটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। দেখো কত টাকা রয়েছে, 3000 টাকা। এবং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি সম্পর্কে এখানে কিছু জিনিস বলেছে, খুব ভালো করে সেটা কিন্তু তোমরা দেখবে। দেখি কি বলে দিয়েছে, দেখো 2 নম্বরে বলেছে সামস ডিউ। ঠিক আছে, সামস ডিউ ফর প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। ঠিক আছে, তার মানে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির টাকা বকেয়া আছে। কি আছে, ডিউ মানে কি, আউটস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, তাহলে ইনকাম এক্সপেন্ডিচারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। আমরা যে বছরের অঙ্কটা করছি, অর্থাৎ 31/12/2022 যে বছরের অঙ্কটা করছি, সেই বছরের টাকাটাকে আমরা অঙ্কের মধ্যে লিখব, মানে যোগ করব। আর যেটা আমাদের এই বছরের নয় তাকে কি করবে, এখান থেকে পুরো ওটা হটিয়ে দেবো, মাইনাস করে দেবো, বাদ দিয়ে দেবো। আবারও বলছি, খুব ভালো করে শুনে নাও, যেটা এই বছরের, অর্থাৎ আমরা যে বছরের অঙ্কটা করছি সেই বছরের খরচ
আউটস্ট্যান্ডিং থাকলে আমরা তাকে অঙ্কের মধ্যে নিয়ে নেব, মানে যোগ করে নেব, আর যেটা আমাদের ইয়ারের নয় তাকে বিয়োগ করে দেব। তাহলে দেখো আমি 31/12/2022 অঙ্ক করছি তো, তাহলে 31/12/2022 যে টাকাটা, অর্থাৎ এই 800 টাকাটাকে আমরা কি করব, প্লাস করব। আর এটা তো আমাদের ইয়ারের টাকা নয়, এটা 2021 টাকা। 1/1/2022 মানে কি 2021 টাকা, এটাকে আমরা কি করব, মাইনাস করব। ঠিক আছে, তাহলে চলো সেই কাজটা আমরা করে ফেলি। তাহলে দেখো আমি যেটা অ্যাড করব সেটা আমি কি লিখব, ডিউ। আমি লিখছি ডিউ ফর 2022। 2022 যেটা ডিউ সেটাকে অবশ্যই লিখব, যোগ করব আমরা। আর যেটা 2021 ডিউ সেটাকে কি করব, বাদ দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে আমরা কি লিখব, ডিউ ফর 2021। বোঝা গেল? তাহলে চলো আমরা 3000-এর সঙ্গে 500-কে যোগ করব। আচ্ছা সরি, এখানে এটা 500 নেই, এটা 800 রয়েছে। তাহলে আমরা কি করব, 3000-এর সঙ্গে 800-কে যোগ করব এবং তারপরে কি করব, এই 1000-কে বিয়োগ করব, করে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 2800 টাকা। বোঝা গেল? তাহলে একটা জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, এটাও কিন্তু একটা খরচ, যেটা 2022-এর খরচ, ডিউ মানে কি আউটস্ট্যান্ডিং, সেটাকে আমরা যখন ব্যালেন্স শিট বানাবো, মানে 2022-এর যে ব্যালেন্স শিটটা বানাবো তার কিন্তু লাইবিলিটিসে লিখবো। কারণ লাইবিলিটিসে কেন লিখবো, কারণ এটা একটা খরচ এবং সেটা তাও ডিউ মানে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসকে আমরা কোথায় লিখবো, সর্বদা কিন্তু যখন ব্যালেন্স শিট বানাবো, এখন না, ব্যালেন্স শিট বানাবো তখন কিন্তু লাইবিলিটিসে লিখবো। একইভাবে 2021-এর যে ব্যালেন্স শিট আমরা বানাবো তখনও কিন্তু আমরা কি করব, লাইবিলিটিসে লিখবো এই টাকাটাকে তখন। ঠিক আছে, চলো নেক্সট দেখি আর কি কি বলে দিয়েছে আমাদের এই অঙ্কটার মধ্যে। দেখো এরপরে দেখো বলে দিয়েছে রিপেয়ার্স টু ইকুইপমেন্ট। তাহলে রিপেয়ার্স টু ইকুইপমেন্টের টাকা দেখো কত রয়েছে, 5000 টাকা। এবারে এইখানে দেখবে কিছু জিনিস বলেছে। তাহলে দেখো এখানে অ্যাডজাস্টমেন্টে কয়েকটা জিনিস বলেছে, খুব ভালো করে দেখবে। দেখো এখানে বলে দিয়েছে আনপ্রেজেন্টেড চেকস অন কারেন্ট অ্যাকাউন্ট বিং পেমেন্ট। ঠিক আছে, তার মানে চেক কিন্তু এখনও প্রেজেন্ট করা হয়নি, একটা টাকা মেটানোর জন্য এখনও কিন্তু চেক দেওয়া হয়নি। তার মানে কি, আমার একটা খরচ মেটাতে হবে, আমাকে একটা খরচ মেটাতে হবে, কিন্তু সেই খরচটা আমি চেকের মাধ্যমে মেটাবো, কিন্তু সেই চেকটা এখনও আমি দিইনি, আনপ্রেজেন্টেড চেক অন কারেন্ট অ্যাকাউন্ট। এবং সেই চেকটা আমি কোথা থেকে দেবো, কারেন্ট অ্যাকাউন্টের চেক, মানে আমার টাকাটা যখন মাইনাস হবে, পেমেন্ট করে দেবো, সেই টাকাটা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু টাকাটা পে করব, কিন্তু এখনও করিনি কারণ আনপ্রেজেন্টেড চেক বলে দিয়েছে। আচ্ছা, কী পারপাসে আমি টাকাটা খরচ করতে চলেছি, পেমেন্ট ফর রিপেয়ার। তাহলে রিপেয়ারের উদ্দেশ্যে টাকা আমি খরচ করব, কিন্তু এখন আমি করিনি। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি কি বললাম, যেটা আমাদের ইয়ারের সেটাকে যোগ করব, যেটা আমাদের ইয়ারের নয় তাকে কি করব, বিয়োগ করব। তাহলে আমি কোন ইয়ারের অঙ্ক করছি, 31/12/2022, এইটার খরচ বকেয়া কোনটা, 2500 হলো বকেয়া, এটাকে যোগ করব। যেটা হলো এই বছরের নয় তাকে আমি কি করব, বিয়োগ করব। অর্থাৎ এটা 2021-এর 3000 টাকাটা কি 2021-এর। তাহলে চলো সেটাকে আমরা করে ফেলি। তাহলে দেখো আমি এখানে আবার কি লিখবো, অ্যাড, যেটা আমাদের এই ইয়ারের, ঠিক ওই একইভাবে লিখব ডিউ ফর 2022, ডিউ ফর 2022, সেটাকে আমি কি করব, যোগ করব। কত টাকা যোগ করব, করব কিন্তু 2500 টাকা, তাই তো। আর লেস করব কত, ডিউ ফর 2021-এর যেটা, সেটাকে আমি কি করব, লেস করব। সেটা দেখো কত রয়েছে, 3000 টাকা। তাহলে চলো আমি এটার সঙ্গে এটাকে যোগ করব, তার থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে আমি কত পাবো, পাবো কিন্তু 4500। আশা করি বুঝতে পারলে। এইবারে তোমরা খুব ভালো করে দেখবে, দেখো আর কি কি বলে দিয়েছে। আর কিন্তু বিশেষ কিছু এখানে নেই সেরকম। তারপরে তো দেখো আমি এটা তো লিখে দিয়েছি যে অনারিয়াম টু সেক্রেটারি কত, 4000 টাকা, এবং তার সঙ্গে দেখো আমি এই যোগ বিয়োগটাও কিন্তু করে দিয়েছি। ওই যে অনারিয়াম অফ সেক্রেটারিকে যে টাকাটা দিতে হতো না 2000 টাকা, সেই 2000 টাকাটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। বোঝা গেল? তারপরে এখানে আর কিন্তু কিছু নেই, এখানে সব ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া রয়েছে, এগুলো তো সব অ্যাসেটে আসবে। আচ্ছা, এবারে আমি রিসিপ্টের সাইডে দেখি। দেখো রিসিপ্টের সাইডে কি বলে দিয়েছে, ব্যাঙ্ক ইন্টারেস্ট। ব্যাঙ্ক ইন্টারেস্ট কত, 500 টাকা, যেটাকে দেখো আমি অলরেডি এখানে লিখেও ফেলেছি, ব্যাঙ্ক ইন্টারেস্ট কত, 500 টাকা। আচ্ছা, এইবারে এই ব্যাঙ্ক ইন্টারেস্টে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কি না চলো তো একবার দেখে নিই। খুব ভালো করে দেখো, এই যে 4 নাম্বার পয়েন্টে, ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট এন্টার্ড ইন দ্য পাসবুক।
ঠিক আছে, তার মানে আমি একটা ইন্টারেস্ট পেয়েছি কিন্তু সেটাকে লেখাই হয়নি পাস বইয়ে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে আগের বছরের কোনো টাকাই এখানে উল্লেখ নেই, কিন্তু এখানে দেখবে 200 টাকা কিন্তু উল্লেখ আছে এই বছরে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, এই বছরের জিনিসকে অ্যাড করব, যেটা এই বছরের নয় তাকে মাইনাস করব। তো এখানে মাইনাস করার কিছুই নেই, কারণ আগের বছরের কোনো জিনিসই এখানে দেওয়া নেই। তাহলে যেটা এই বছরের ইনকাম হোক আর এক্সপেন্সেস হোক, এই বছরের হলে অ্যাড করব, এই বছরের না হলে লেস করব। ঠিক আছে, চলো এই বছরের 200 টাকা, তাহলে সেটাকে তো আমাদেরকে এবার লিখতে হবে, তাই না? তাহলে আমরা কত লিখব, অ্যাড, দেখো ডিউ আবার লিখব, ডিউ ফর কি 2022-এর ডিউ ছিল কত টাকা ছিল, দেখো 200 টাকা। তাহলে এখানে আমরা লিখব কত, টোটাল 700 টাকা। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা। তো দেখো এবারে কি রয়েছে, দেখো এন্ট্রান্স ফিস। তাহলে দেখো এন্ট্রান্স ফিস কত রয়েছে, 1800 টাকা। তোমরা চাইলে এন্ট্রান্স ফিসকে ইনকাম এক্সপেন্ডিচারের দিকে, মানে ইনকামের দিকে লিখতেও পারো, আবার নাও লিখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ইচ্ছা। তো দেখো আমি এন্ট্রান্স ফিসকে লিখছি না, তার কারণ আমি এন্ট্রান্স ফিসকে ধরে নিচ্ছি এটা হলো একটা ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে, আর যদি এটা রেভিনিউ ইনকাম আমি ভাবতাম, তাহলে কিন্তু এটা আমরা ইনকামের দিকে লিখতাম। এটা কিন্তু তোমাদের মনের ইচ্ছা, তোমরা যে যা খুশি এটা করতে ভেবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ ইনকাম মানে ক্যাপিটাল ইনকামও ভাবতে পারো, আবার রেভিনিউ ইনকামও ভাবতে পারো। তো আমি এটাকে লিখছি না। তারপরে দেখো কী রয়েছে, ডোনেশন আর সাবস্ক্রিপশন কত রয়েছে, 25,000 টাকা, যেটাকে দেখবে আমি কিন্তু অলরেডি এখানে লিখেও নিয়েছি। দেখো ডোনেশন অ্যান্ড সাবস্ক্রিপশন 25,000 টাকা। এবারে দেখি সাবস্ক্রিপশন সম্পর্কে আমাদের এখানে কি বলে দিয়েছে। সাবস্ক্রিপশন ডিউ মানে কি আউটস্ট্যান্ডিং। তাহলে আমি কি বলেছি, যেটা আমাদের এই বছরের ডিউ সেটাকে আমরা অঙ্কের মধ্যে নেব, মানে যোগ করে নেব। আর যেটা আগের বছরের ডিউ সেটাকে কিন্তু আমরা এখান থেকে কি করব, বাদ দিয়ে দেব। তাহলে চলো সেই কাজটাই আমরা করে ফেলি এখানে। তাহলে দেখো প্রথমে আমরা অ্যাড করব ডিউ, কোন ডিউকে, ডিউ ফর 2022-এর ডিউকে কিন্তু আমরা অ্যাড করব। এবং দেখো সেইটা কত আছে, 2022-এর যেটা ডিউ সেটা কিন্তু দেখো রয়েছে 1000 টাকা, তাই তো 1000 টাকা। এবং লেস করব আমরা কত, ডিউ ফর 2021, যেটা আগের বছরের ডিউ সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা লেস করব, 2021-এর ডিউকে আমরা লেস করব, অর্থাৎ 1500 টাকাকে আমরা লেস করব। তাহলে আমরা কত পাবো বলো তো, এই যে এই টাকাটা থেকে একে যোগ করব, করে যদি এটাকে আমরা বিয়োগ করি, করলে পাবো কিন্তু 24,500। বোঝা গেল? কত, 24,500। এরপরে দেখি আর কি কি বলে দিয়েছে। এগুলো দেখো আমি বই থেকে দেখে দেখে টুকেছি। এই যে বার রুম রিসিপ্ট, তারপরে দেখো বাই কন্ট্রিবিউশন টু ক্লাব নাইট, নেট প্রসিড অফ ক্লাব নাইট, এই যে এগুলোকে আমি দেখো দেখে দেখে টুকেছি। দেখো এই যে এইটা এইটা এইটা। আচ্ছা, সেল অফ ইকুইপমেন্ট কিন্তু লিখবো না, যেমনটা ভাবে আমি পারচেস অফ ইকুইপমেন্ট লিখিনি। সম্পত্তি কেনা ও বিক্রি কিন্তু ইনকাম এক্সপেন্ডিচারের মধ্যে আসবে না। ঠিক আছে। আচ্ছা, লাস্ট আর আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা কিন্তু দেখো ডেপ্রিসিয়েশন। কারণ এখানে দেখো ইকুইপমেন্টের ভ্যালু দেওয়া আছে, বছরের শুরুতে দেখো কত দেওয়া রয়েছে ইকুইপমেন্টের ভ্যালু। তোমরা যদি দেখো এই যে বলেছে না এস্টিমেটেড ভ্যালু অফ ইকুইপমেন্ট, তাহলে দেখো এখানে এস্টিমেটেড ভ্যালু অফ ইকুইপমেন্ট, দেখো এখানে ওপেনিংয়ে কত রয়েছে, 800। এটা 800 হবে না, এটা 8000 হবে। এটা বইয়ে হয়তো প্রিন্টিং মিস্টেক করেছে। ঠিক আছে, 8000 হলো বছরের শুরুতে ছিল, এবং বছরের শেষে দেখো কত হয়েছে, বছরের শেষে হয়েছে কিন্তু 17,500। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কিভাবে আমরা ডেপ্রিসিয়েশনকে বের করব, নির্ণয় করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তো এই জিনিসটাকে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। দেখো বছরের শুরুতে ইকুইপমেন্ট কত টাকার ছিল, দেখবে 8,000 টাকা। তারপরে আবার নতুন করে দেখো কিনলাম কত টাকার ইকুইপমেন্ট, তোমরা যদি এখানে ভালো করে দেখো, নতুন করে কেনা হলো ইকুইপমেন্ট 15,500 টাকার। তাহলে আমরা কি করব, 15,500কে যোগ করব, তার থেকে আবার আমি বিক্রি করে দিলাম কত টাকার ইকুইপমেন্ট, তোমরা এবার এইখানে দেখতে পাবে। দেখো 800 টাকার ইকুইপমেন্ট কিন্তু আমি আবার বিক্রি করে দিলাম। ঠিক আছে, তাহলে বিক্রি করে দিলাম মানে কি হবে, লেস হবে। ঠিক আছে, তাহলে 800 টাকার ইকুইপমেন্ট কী করলাম, বিক্রি করে দিলাম। তাহলে আমার টোটাল ইকুইপমেন্ট কত হচ্ছে দেখি। আমার টোটাল ইকুইপমেন্ট হচ্ছে, আমি যদি এবারে যোগ করি, তাহলে দেখো 8,000, তার সঙ্গে আমরা যোগ করব 15,500, তার সঙ্গে আমরা তার থেকে আমরা বিয়োগ করব কত, 800। তাহলে এই হলো আমার টোটাল ইকুইপমেন্ট কত, 22,700। এই 22,700 থেকে আমরা কি করব,
যে বছরের শেষে আমরা দেখব ইকুইপমেন্টের ভ্যালু কত। ঠিক আছে, বছরের শেষে আমরা দেখব ইকুইপমেন্টের ভ্যালু হয়েছে কিন্তু 17,500। ঠিক আছে, তাহলে দেখো 17,500 হয়েছে কি বছরের শেষে ইকুইপমেন্টের ভ্যালু। তাহলে দেখো আমরা যদি এখানে মাইনাস করি তাহলেই পেয়ে যাব যে ডেপ্রিসিয়েশনটা কত। তাহলে দেখো আমরা যদি এখানে মাইনাস করি তাহলে পাবো কত, পাবো কিন্তু 5,200। এই 5,200ই হলো কিন্তু ডেপ্রিসিয়েশন। তাহলে কেনা হয়েছিল বছরের শুরুতে ভ্যালু ছিল 8,000, কেনা হয়েছিল এত, বিক্রি করে দিলাম 800, তাহলে টোটাল ইকুইপমেন্ট হলো এত, আর বছরের শেষের ইকুইপমেন্ট কত 17,500। তাহলে বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাবো ডেপ্রিসিয়েশন কত হলো 5,200। তাহলে চলো ডেপ্রিসিয়েশনের ভ্যালু আমরা কত লিখবো কিন্তু 5,200। ঠিক আছে, তাহলে এই দিকে দেখো তোমরা ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আমরা কত লিখবো 5,200। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে আমরা কি করব, জাস্ট যোগ বিয়োগটা করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যোগ বিয়োগটা করব এখানে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। প্রথমে আমরা ইনকামের দিকটাকে যোগ করি। ইনকামের এই সমস্ত দিক, অর্থাৎ এই যে দেখবে 700 টাকা, এগুলো যদি আমরা সবকটাকে যোগ করি তাহলে কত পাবো বলো তো, পাবো কিন্তু 38,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব 38,000 টাকা। ওই একই জিনিসকে আবার আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, এবং এই 38,000 থেকে আমরা বিয়োগ করব। কাদেরকে বিয়োগ করব, এই যে এইখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে একদম শুরু থেকে দেখো তোমরা, এই যে 5,000, এইটা এগুলো সব কটাকে আমরা যদি এক ধার থেকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 1,700 টাকা। ঠিক আছে, 2,700 টাকা। তাহলে 1,700 টাকা। তাহলে এই আমরা পেলাম কি সারপ্লাস। তাহলে এখানে আমরা কি লিখবো, টু সারপ্লাস। ঠিক আছে, এবার এই সারপ্লাসকে কোথায় লিখতে হয়, ব্যালেন্স শিটে। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি বানাবো, ব্যালেন্স শিট কিন্তু বানাবো। তাহলে ব্যালেন্স শিটের ঘরও দেখো আমি কিন্তু অলরেডি কেটেই ফেলেছি ব্যালেন্স শিটের ঘর, এবং এটা কোন বছরের ব্যালেন্স শিট, 31/12/2022 ব্যালেন্স শিট। তাহলে সারপ্লাসের ঘরে আমি কত লিখবো, 1,700 টাকা। ঠিক আছে, আচ্ছা অ্যাসেটের দিকে আমরা কি লিখবো, তোমরা যদি খুব ভালো করে দেখো আমরা অ্যাসেটের দিকে লিখবো যেমন ইকুইপমেন্ট। যেমন এখানে দেখো বছরের শেষের যে ইকুইপমেন্ট কত রয়েছে, দেখো 17,500। চলো লিখে ফেলি 17,500। ঠিক আছে, এই হলো বছরের শেষের ইকুইপমেন্টের ভ্যালু। আচ্ছা এইবারে তোমরা খুব ভালো করে কিন্তু দেখো এখানে ব্যাংক ব্যালেন্স কত বলে দিয়েছে। দেখো ব্যাংক ব্যালেন্স এখানে বছরের, আমি শেষেরটা করছি কিন্তু, এই যে এই বছরের ব্যালেন্স শিটটা দেখো, এই যে অন দ্যাট ডেট মানে কি 31/12/2022 যে ব্যালেন্স শিটটা বলেছে সেইটাই কিন্তু আমি করছি। তাহলে দেখি 2022 ব্যালেন্স শিটে এখানে ঠিক কী বলে দিয়েছে। যেমন দেখো ব্যাংক ব্যালেন্স কত বলে দিয়েছে, ব্যালেন্স অ্যাট ব্যাংক অ্যাজ পার পাসবুক। দেখো সেভিংস অ্যাকাউন্টে দেখো কত বলে দিয়েছে, 20,400, আর কারেন্ট অ্যাকাউন্টে আমার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে, 2,000। তাহলে দুটোই আমাকে কি করতে হবে, দুটোই তো ব্যাংক ব্যালেন্স, দুটোই আমাদেরকে অ্যাসেটের দিকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 20,400 দেখো আমি আগে এখানে লিখেছি কিন্তু, যে সেভিংস অ্যাকাউন্টে আমার কত রয়েছে, 20,400। এবার এখানে না একটা ব্যাপার আছে, খুব ভালো করে কিন্তু তোমরা সেই ব্যাপারটা বুঝবে। দেখো খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, এই অঙ্কতে একটা জায়গায় দেখবে লেখা রয়েছে ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট নট এন্টার্ড ইন দ্য পাসবুক, মানে ইন্টারেস্ট আমি কিন্তু পাইনি। ঠিক আছে, ইন্টারেস্ট কি আমার একটা ইনকাম, সেটা আমি কিন্তু পাইনি। ঠিক আছে, আবারও বলছি ইন্টারেস্ট একটা আমার ইনকাম, সেটা কিন্তু আমি পাইনি। কত টাকা পাইনি, 200 টাকা। আমি দেখো এই বছরের ব্যালেন্স শিট করছি 31/12/2022, তাহলে আমি কিন্তু সব এই দিকের ভ্যালুগুলোকে নেব, 31/12/2022 ভ্যালুগুলোকে নেব। প্রিভিয়াস ইয়ারের কোনো ভ্যালুর দিকে কিন্তু আমি এখন তাকাবোও না। ঠিক আছে, তাহলে আমি এখন ইন্টারেস্ট 200 টাকা আমি পাইনি, আমার আউটস্ট্যান্ডিং। তাহলে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট কোথায় আসে, তোমাদেরকে আগের দিনকে আমি যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে কিন্তু দেখবে এই নিয়মটা আমি লিখিয়ে দিয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে। এই নিয়মটা কিন্তু দেখবে আমি লিখিয়ে দিয়েছিলাম। যদি আমার কোনো আউটস্ট্যান্ডিং ইনকাম, যেমন ইন্টারেস্ট কি আমার একটা ইনকাম, সেই ইনকামটা আউটস্ট্যান্ডিং, তাহলে আমি কোথায় লিখবো, অ্যাসেটের দিকে। ঠিক আছে, তাহলে চলো আমি লিখে ফেলি। আমি অ্যাড করব ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং, তো আমি এখানে লিখছি ইন্টারেস্ট ডিউ বলে, ইন্টারেস্ট ডিউ বলে আমি লিখছি কত, 200 টাকা। তাহলে এখানে আমার হচ্ছে কত, হচ্ছে কিন্তু 20,600 হচ্ছে, বোঝা গেল। তো দেখো এখানে আমি আবার লিখেছি, দেখো সাবস্ক্রিপশান কেন লিখেছি বলো তো, খুব ভালো করে দেখবে।
দেখো সাবস্ক্রিপশান এখানে ডিউ আছে, সাবস্ক্রিপশানও কিন্তু আমার একটা ইনকাম, তাই না? সাবস্ক্রিপশান আমার একটা ইনকাম, সেটা দেখো আমি এবছরে করছি, শুধু এবছরেরটা দেখবো, কিন্তু আমি যে বছরে কারেন্ট ইয়ার সেই বছরের ব্যালেন্স শিট করছি 31/12/2022, এখানে দেখো 31/12/2022 আছে, আমি শুধু 31/12/2022 দিকেই তাকাবো, আর অন্য কোনো দিকে তাকাবো না। তাহলে দেখো আমার একটা ইনকাম, সেটা যদি ডিউ থাকে, তাহলে ইনকাম ডিউ থাকলে মানে ইনকাম আউটস্ট্যান্ডিং থাকলে কোন দিকে লিখতে হয়? তোমরা দেখো আগের দিনই আমি তোমাদের লিখিয়েছিলাম ইনকাম আউটস্ট্যান্ডিং থাকলে অ্যাসেটের দিকে। তাহলে চলো আমরা লিখবো সাবস্ক্রিপশন ডিউ আছে, সাবস্ক্রিপশন ডিউ, তাহলে আমি কত লিখবো? কত সাবস্ক্রিপশন ডিউ রয়েছে? 1000 টাকা। ঠিক আছে, আমি কত লিখবো? 1000 টাকা, বোঝা গেল? এবারে দেখো রয়েছে ক্যাশ ইন হ্যান্ড, দেখি ক্যাশ ইন হ্যান্ড আমার কত আছে এই বছরে দেখো ক্যাশ ইন হ্যান্ড রয়েছে কত? 2500 টাকা। ঠিক আছে, চলো 2500 টাকা আমি লিখলাম, তাহলে এই বছরের মোটামুটি সব লেখা হয়ে গেল অ্যাসেটগুলো। এবারে চলো লাইবিলিটিসে আসি, লাইবিলিটিস তো লিখবো, আমার যদি কোনো খরচ এবারে আউটস্ট্যান্ডিং থাকে সেইগুলোকে কিন্তু আমি লাইবিলিটিসে লিখবো, কারণ আমি আগের দিনই দেখবে জেনেছিলাম যে আমার যদি কোনো এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং থাকে তাকে লাইবিলিটিস দিকে লিখতে হয়। তো দেখি আমার কি কি খরচ রয়েছে যেগুলো আউটস্ট্যান্ডিং, তো আমি যদি এই জায়গাটা থেকে দেখি না ইনকাম এক্সপেন্ডিচারটা, তাহলেই কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো প্রথমেই খরচ এখানে দেখো ডিউ ফর 31/12/2022, এই খরচটা ডিউ। আর দেখি তোমরা যদি ভালো করে দেখো, এই যে আবার দেখো ডিউ ফর 2022 খরচ ডিউ, তার মানে এইটাকে নেব, এই 800 টাকা নেব, বোঝা গেল? আর কি দেখি খরচ রয়েছে, এই দেখো ডিউ ফর 31/12/2022, দেখতে পাচ্ছ তো আমি বক্সে যেগুলো রয়েছে এইগুলোকে লিখবো, এই যে এইগুলোকে, যেগুলো 31/12/2022 এর ডিউ সেগুলোকে সব লিখবো। খরচ ডিউ মানেই লাইবিলিটিস, ঠিক আছে? আর দেখি কি কি ডিউ আছে, খুব ভালো করে দেখবে, এই দেখো বোনাস ডিউ ফর, এই যে 31/12/2022, দেখতে পাচ্ছ আমি বক্স করছি, এই যে দেখো। তাহলে অনেকগুলো তো ডিউ পেলাম, তো চলো এই ডিউগুলোকে আগে ঝটপট আমি এখানে লাইবিলিটিস দিকে চলো ঝটপট আমি লিখে ফেলি আগে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা লিখব গ্রাউন্ডসম্যান তাহলে গ্রাউন্ডসম্যানের পেমেন্ট ডিউ আছে কত লিখবো? 2000 টাকা ডিউ আছে, সরি এই দিকে লিখবো 2000 টাকা ডিউ আছে। তারপরে দেখবে আর কি ডিউ আছে এখানে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, তাহলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিউ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিউ রয়েছে, কত টাকা ডিউ রয়েছে দেখো 800 টাকা, ঠিক আছে? আর দেখি কি কি ডিউ আছে আমাদের এখানে, ডিউ ফর, আচ্ছা আমি এবার লিখছি ডিউ রিপেয়ার, ঠিক আছে? রিপেয়ারের টাকাও কিন্তু ডিউ আছে, তাহলে কত টাকা ডিউ আছে দেখো 2500 টাকা। আর দেখি কী কী ডিউ আছে, এই যে অনারিয়াম সেক্রেটারিকে যে টাকাটা দেওয়া হবে সেটাও কিন্তু ডিউ আছে। তাহলে এবার আমরা কি লিখব? ডিউ অনারিয়াম দেখি কত টাকা ডিউ আছে, সেটাও কিন্তু 2000 টাকা ডিউ আছে। আচ্ছা এইবারে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে দেখবে, দেখো এখানে একটা জিনিস আমার বাদ চলে গেছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছিল, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখো সেভিংস অ্যাকাউন্টে এত টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্ট আমার লেখা হয়নি, ভুল হয়ে গেছে। দেখো কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে? 2000 টাকা, তো সেটাও তো আমাকে কোন দিকে লিখতে হবে? ব্যাঙ্ক ব্যালেন্স মানে কি আমাকে এই দিকে লিখতে হবে 2000 টাকা, যে আমার কারেন্ট অ্যাকাউন্টে আছে কত? 2000 টাকা, ভাবো আমি এখানে লিখছিও, ভাবো 2000 টাকা। এইবারে এইখানে কিন্তু একটা জিনিস আছে, খুব ভালো করে দেখবে, দেখো খুব ভালো করে কিন্তু দেখো 3 নাম্বার পয়েন্টে দেখো বলে দিয়েছে আনপ্রেজেন্টেড চেক অন কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? একটা চেক দেওয়া হয়নি যেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থেকেই দিতে হবে, ঠিক আছে? রিপেয়ারের জন্য, ঠিক আছে? রিপেয়ারের জন্য একটা টাকা আউটস্ট্যান্ডিং আছে যেটা আমার দেওয়া হয়নি, সেটাকে দিতে হবে কোথা থেকে? কারেন্ট অ্যাকাউন্ট থেকেই কিন্তু দিতে হবে। কত টাকা দিতে হবে? দেখো 2500 টাকা, তাহলে 2500 টাকা দিতে হবে, তাই তো? আর কারেন্ট অ্যাকাউন্টে আছে কত টাকা দেখি তো, কারেন্ট অ্যাকাউন্টে দেখো আছে 2000, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্টে আছে 2000, সেখান থেকে যদি খুব ভালো করে দেখবে কারেন্ট অ্যাকাউন্টে আছে 2000, সেখান থেকে যদি আমি 2500 টাকা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কী হলো? এটা কি সম্ভব? 2000 আছে কিন্তু 2500 টাকা দিতে হবে, তার মানে কি ব্যাঙ্ক ব্যালেন্স -500 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স কী হয়ে যাচ্ছে? -500 টাকা,
ঠিক আছে, এটা একটা লোনের সমান। যখন আমাদের যে ব্যাংক ব্যালেন্স সেখান থেকে যদি আমি বেশি টাকা তুলে নিই, যেটা স্বভাবত খুব একটা হয় না, যদি হয়ে যায় মানে আমি যদি এক্সট্রা টাকা নিয়ে নিই, যা আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে 2000 কারেন্ট অ্যাকাউন্টে, সেখান থেকে আমি পেমেন্ট করে দিচ্ছি 2500। তার মানে কি আমার যা আছে তার থেকে বেশি যদি আমি দিয়ে দিই, তার মানে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে মাইনাস ব্যালেন্স দেখাবে। কত টাকা মাইনাস দেখাবে? 500 টাকা, তাই তো? তার মানে এটা একটা লোনের সামিল হয়ে গেল। এটা একটা লোন, আমার ব্যাংকে নেই অথচ আমি ব্যাংক থেকে ধার নিয়ে দিয়ে দিলাম, এটা একটা লোনের সামিল। কত টাকা? তার মানে আমি ধরে নেবো 500 টাকা। তাহলে সেটাকে কিন্তু আমরা কোন দিকে লিখবো? এই সাইডে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখবো কি, ব্যালেন্স অ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স অ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট আমি কত লিখবো? 500। লোনের সমান, তাই জন্য আমি কিন্তু লাইবিলিটিসে লিখলাম টাকাটা। আচ্ছা, অঙ্ক তো এখানে প্রায় শেষ, কিন্তু দেখো ক্যাপিটালটা কত আমি জানি না। ক্যাপিটালটা জানি না যখন আমাদেরকে কী করতে হবে? ক্যাপিটাল বের করতে হবে। কি করে আমরা ক্যাপিটাল বের করি খুব ভালো করে তোমরা জানবে। আগের বছরের অ্যাসেট থেকে আমরা যদি সমস্ত লাইবিলিটিসগুলোকে বাদ দিই, তাহলেই আমরা কি পেয়ে যাব? ক্যাপিটাল। কারণ এই আমরা নিয়মটা আগেই জেনেছি, এই নিয়মটা কিন্তু খুব ভালো করে জানবে। অ্যাসেট থেকে আমরা যদি লাইবিলিটিস বাদ দিই, পেয়ে যাই ক্যাপিটাল। এই হলো নিয়মটা। তাহলে এখানেও দেখো আমরা ক্যাপিটাল কীভাবে বের করব সেই নিয়মটা তোমরা জেনে রাখো। এই অ্যাসেটগুলো থেকে এই লাইবিলিটিসগুলোকে মাইনাস করবো। তাহলে দেখো অ্যাসেটে আমি কি লিখবো? এবারে দেখো তারিখটা কত লেখা রয়েছে? 1/1/2022, অর্থাৎ 2021-এর। এবারে আমি সব 2021-এর ব্যালেন্সগুলো নেব। এবারে কিন্তু আমি আর এই দিকে তাকাবো না, এবারে আমি প্রিভিয়াস ইয়ারে দেখবো শুধুমাত্র। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারে আমার ইকুইপমেন্টের ভ্যালু কত রয়েছে? ইকুইপমেন্টের ভ্যালু রয়েছে কিন্তু 8000 টাকা। চলো লিখে দেবো 8000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড কত রয়েছে? দেখো এখানে ক্যাশ ইন হ্যান্ড আমি কিন্তু এবারে এই দিকে দেখবো, দেখি কত রয়েছে? 2000 টাকা। চলো লিখবো কত আমি এবারে? 2000 টাকা। তারপরে দেখব ব্যালেন্স অ্যাট পার পাসবুক। পাসবুকে দেখি ব্যালেন্স আমার কত রয়েছে? রয়েছে কিন্তু 19,300 টাকা। চলো লিখবো কিন্তু 19,300 টাকা। দেখি সেভিংস অ্যাকাউন্টে আমার ব্যালেন্স কত রয়েছে। দেখো সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্টে দিকে আমার ব্যালেন্স কত রয়েছে? রয়েছে কিন্তু 6000 টাকা। তাহলে দেখো সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 19,300 টাকা, কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে? 6000 টাকা। আচ্ছা, আমি 6000 টাকাকে কেন এই দিকে লিখলাম? তার মানে নিশ্চয়ই কোনো অ্যাডজাস্টমেন্ট আছে। তো খুব ভালো করে কিন্তু তোমরা অ্যাডজাস্টমেন্টটা দেখবে। দেখো এইখানে কিন্তু দেখো বলে দিয়েছে আনপ্রেজেন্টেড চেকস অন কারেন্ট অ্যাকাউন্ট বিং পেমেন্ট ফর রিপেয়ার। ঠিক আছে, রিপেয়ারের জন্য কিন্তু আমাকে কি করতে হবে? রিপেয়ারের জন্য আমাকে একটা চেক দিতে হবে। রিপেয়ারের যে টাকাটা, রিপেয়ারের জন্য যে আমার যে খরচটা হচ্ছে, সেই খরচটা আমাকে কিন্তু চেকের মাধ্যমে মেটাতে হবে, এবং সেটা কিন্তু এখানে দেখো বলে দিয়েছে কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেখান থেকেই মেটাতে হবে। তাহলে দেখো আগের বছরে কারেন্ট অ্যাকাউন্টে 2500 টাকা আমার মেটাতে হতো, কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্টে ছিল কত? 2000 টাকা, আর মিটিয়েছি কত? 2500 টাকা। তার মানে 500 টাকা আমার লাইবিলিটিস হয়ে গেছে। আর এইবারে দেখি আমার কারেন্ট অ্যাকাউন্টে কত আছে। এবারে আমার কারেন্ট অ্যাকাউন্টে আছে 6000, আমাকে মেটাতে হবে কত? 3000। এটা তো খুব ইজি, এটা কোনো চাপই নেই। তার মানে এবারে আর লোনের কোনো আমার ব্যাপারই নেই। তাহলে আমার 6000 ছিল, আমি 3000 লোনের জন্য মিটিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী লিখবো? লেস আনপ্রেজেন্টেড চেক, লেস আনপ্রেজেন্টেড চেক। ঠিক আছে, তাহলে এখানে আমার হচ্ছে কত? 3000 হবে, তাই তো? বোঝা গেল? তাহলে এখানে আমার যা টাকা সেখান থেকেই হয়ে গেছে, আমার আর লোন হয়নি ব্যাপারটা, মানে মাইনাস ব্যালেন্স কিন্তু আমার হয়ে যায়নি। এই দিকে একটা কিন্তু খুবই ভালো কথা। আচ্ছা, আর আমি বলেছি আমার কোনো ইনকাম যদি বকেয়া থাকে, মানে আউটস্ট্যান্ডিং থাকে, সেটাকে লিখতে হবে। যেমন দেখো সাবস্ক্রিপশন ডিউ, এটা আমার একটা ইনকাম বকেয়া রয়েছে। এবার আমি কিন্তু সব এই বছরের দেখবো কত রয়েছে? 1500 টাকা। তাহলে আমি লিখবো কি, যে সাবস্ক্রিপশন ডিউ কত রয়েছে? দেখো রয়েছে কিন্তু 1500 টাকা। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো আমরা লাইবিলিটিসগুলো লিখবো। ঠিক আছে, প্রথমেই দেখো লিখবো কি, ক্যাপিটাল তো জানি না। ঠিক আছে, ক্যাপিটাল তো আমি জানি না। তাহলে এবারে কোনো আউটস্ট্যান্ডিং যদি কোনো দেখি তো, কোনো আউটস্ট্যান্ডিং খরচ আছে কি না? কোনো আউটস্ট্যান্ডিং খরচ, তাহলে এখানে দেখো একটা খরচ কিন্তু আছে আউটস্ট্যান্ডিং। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই দিকে তোমরা যদি দেখো খরচটাকে আমি এইখান থেকে নিচ্ছি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থেকে নিচ্ছি। হ্যাঁ,
কোনো একটা খরচ দেখো যেটা এইখানে তোমরা পাবে, এই দেখো ডিউ ফর 2021, 2021-এর কোনো খরচ দেখো ডিউ রয়েছে, সেটাকে কিন্তু আমরা লিখব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে কিন্তু আমরা লিখে ফেলি ডিউ ফর 2000। তাহলে দেখো আমি লিখছি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিউ। তাহলে দেখি ডিউটা কত হবে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দেখো রয়েছে কিন্তু 800। ঠিক আছে, কত রয়েছে 800। তাছাড়া দেখবে কিন্তু তোমরা এইখানেও একটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখে নেবে। দেখো এইখানে কিন্তু দেখো রয়েছে রিপেয়ার, এখানেও দেখো একটা ডিউ রয়েছে কিন্তু, দেখতে পেয়েছো তো 2021-এর কত রয়েছে 3000 টাকা। আচ্ছা এইটাকে কিন্তু আমরা লিখবো না, কেন লিখবো না বলো তো? তার কারণ রিপেয়ারের টাকাটা তো আমি এইখানে এই 3000 টাকাটাকে তো এখানে একবার লিখেছি, দেখবে এই টাকাটাকে দেখো আমি একবার এইখানে বিয়োগ করলাম না, যে বুঝতে পারলে তোমরা এই জায়গাটায় তোমরা যদি খুব ভালো করে দেখো, এই যে রিপেয়ারের টাকাটা, এই যে রিপেয়ারের জন্য 3000 টাকাটা, এই 3000 টাকাকে কিন্তু ওই সাইডে না লিখে, আমি কি করলাম, আমি কিন্তু এই দিকেই একবার বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, এই দিকেই একবার বিয়োগ করে আমি দিয়েছি, তাই জন্য আর এই দিকে আউটস্ট্যান্ডিং হিসেবে লেখার কোনো দরকার নেই কিন্তু। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু রিপেয়ারের এই দিকেও কিন্তু ওপেনিং ব্যালেন্স শিট আমার লিখতে একটা জিনিস ভুল হয়েছে। একইভাবে 2500 টাকাকেও কিন্তু লেখার কোনো দরকার নেই, এখান থেকে দেখো আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, ডিউ রিপেয়ার লেখার দরকার নেই, তার কারণ আমরা এই যে এই 2000 থেকে 2500 বিয়োগ করে একেবারে এখানে 500ই লিখেছি, তাই জন্য আর কিন্তু এখানে 2500 টাকা লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো চলো এবারে আমরা কি করব, এবারে আমরা জাস্ট ব্যালেন্স করে দেবো, এইগুলোকে যোগ করব। আগে আমি এই অ্যাসেটের এই সাইডগুলোকে যদি যোগ করি, তাহলে এই অ্যাসেটগুলোকে আমরা যোগ করলে কত পাবো বলো তো? পাবো কিন্তু 33,800, 33,800। এবং সেই 33,800 থেকে এই 800কে আমরা মাইনাস করলে আমরা ক্যাপিটাল কত পাবো? এখানে দেখো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 2021-এর টাকাটা দেখো রয়েছে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 2021-এর টাকাটা দেখো রয়েছে কিন্তু 1000 টাকা। খুব ভালো করে কিন্তু দেখবে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির 2021-এর যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 1000 টাকা। এই দেখো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির 2021-এর যেটা রয়েছে সেটা কিন্তু 1000 টাকা। তাহলে এই 1000 টাকাটাকেই কেবলমাত্র কিন্তু আমরা এখানে লিখব। তাহলে এখানে হচ্ছে কিন্তু 1000, তাহলে এইটা থেকে আমরা যদি এই 1000কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? পাবো কিন্তু 32,800। তাহলে এই হলো আমাদের ওপেনিং ক্যাপিটাল, এবং এই ওপেনিং ক্যাপিটালকে আমরা কিন্তু এই জায়গাটাতে লিখব 32,800। লেখার পরে আমরা কি করব, এটাকে তো যোগ করব। তাছাড়া আরেকটা জিনিস আমাদের লিখতে হবে কিন্তু এন্ট্রান্স ফিস, কারণ এন্ট্রান্স ফিসকে আমরা কিন্তু ক্যাপিটালাইজ করেছি, তাই তো আমরা কিন্তু ক্যাপিটাল ইনকাম হিসেবে ধরে নিয়েছি, তাই জন্য এখানে কিন্তু আমরা লিখব এন্ট্রান্স ফিস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে এন্ট্রান্স ফিজের ব্যাপারটা। এই যে দেখো তোমরা এই যে এন্ট্রান্স ফিজ রয়েছে, এটাকে কিন্তু 1800 টাকা কিন্তু আমরা ক্যাপিটাল ইনকাম হিসেবে ধরেছি, তাই জন্য ক্যাপিটাল ইনকাম হিসেবে ধরেছি বলে এটাকে কিন্তু আমরা ক্যাপিটালের সাথে যোগ করে নেব। ঠিক আছে, তো দেখো আমি এইখানে ধরছে না, আমি এখানে দেখো 1800 লিখবো কিন্তু। ঠিক আছে, এইখানে কিন্তু 1800 লিখবো, তার মানে 32,800, 1700 আর এই 1800কে কিন্তু আমরা যোগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 36,300। বোঝা গেল? এবারে জাস্ট শেষ ব্যালেন্স করব, এই দিকে ব্যালেন্স করব আর এই দিকে ব্যালেন্স করলেই হয়ে যাবে, হবে কিন্তু 41,600। এইটাকে যোগ করব আর এই 41,600। তাই আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।